পুতুলের বিয়ে হয়ে গেছে গোপনে, বাংলাদেশের উত্তরবঙ্গের একজন পার্লামেন্ট মেম্বারের সাথে দ্বিতীয় বিয়ে হয়ে গেছে। সেটা একদম চুপচাপ, সেজন্য আমি বলবো না পুতুলের একমাত্র স্বামী, এটা বলবো না। পুতুলের প্রাক্তন স্বামী এই অন্ধকার মাসরুর হোসাইন মিতু এখন দুবাইয়ের জেলেই আছে। পরিমণিকে এই মিতু তখন, সাইমা ওয়াজেদ পুতুল কিন্তু ঢাকাতে বাংলাদেশে, কিন্তু মিতু তখন মজা মারছে। কারণ কি, আসলে একটা জিনিস, মানুষের শরীর নিয়ে কথা বলতে হয় না, এটা বলতেও লজ্জা লাগে, আর আমার এই বয়স এটা ঠিক না। মিতু পুরুষ হিসাবে তার একটা চাহিদাটা অন্যরকম, একটা পারভার্টেড, ওর বাবা যেমন পারভার্ট ছিল সেরকমই পারভার্টেড। তার ধারণা হচ্ছে যে পুতুল অনেক মোটা হয়ে গেছে। মিতু কিন্তু মাঝে মাঝে মেইন ডিশটার পাশে দুর্নীতির মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগের অভিযোগে শেখ হাসিনা কন্যা সাইমা ওয়াজেদ পদত্যাগ করেছেন। একই সাথে তিনি পদত্যাগপত্র জমা দেন। যোগ্যতা না থাকা সত্ত্বেও পুতুলকে এই পদে বসাতে শেখ হাসিনা ক্ষমতার অনৈতিক ব্যবহার করেছেন। পুতুল যোগ্যতা না থাকা সত্ত্বেও বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদে মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে নিয়োগ দিতে প্রভাব খাটিয়েছেন শেখ হাসিনা। প্রাথমিকভাবে এর সত্যতা পাওয়ায় অভিযোগটি আমলে নিয়ে অনুসন্ধান শুরু করেছে দুদক। নেপালি এক বিশেষজ্ঞর ওখানে এই পজিশনটা পাওয়ার কথা ছিল। এখন সাইমা ওয়াজেদ পুতুল অর্থাৎ পুতুল রানী সাহাকে দুর্নীতি ও অপকর্মে শেখ পরিবারের যোগ্য এক উত্তরসূরি হলেন সাইমা ওয়াজেদ পুতুল। ক্ষমতার অপব্যবহার ও জালিয়াতি করে দেশের কোটি কোটি টাকা লোপাট করেছেন শেখ হাসিনার এই লাইট ভার্সন। ইতোমধ্যেই তার বিরুদ্ধে অসংখ্য দুর্নীতি ও অনিয়মের প্রমাণ পেয়ে মামলা দায়ের করেছে দুদক। সেই সূত্র ধরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালকের পদ থেকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানো হয়েছে হাসিনা কন্যা পুতুলকে। তবে শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে পালানোর পর থেকে সাইমা ওয়াজেদ পুতুলের সব ভণ্ডামি সামনে আসতে শুরু করে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, গুরুত্বপূর্ণ তথ্য আছে, আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন। চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। চলুন মূল গল্পে এবার আমরা প্রবেশ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আমি বনি আমিন। আজ 21 সেপ্টেম্বর 2023। আকাশ মেঘলা, আর এখন বনি আমিনের ঘড়িতে বাজে 4:45। হাওয়ায় তাপমাত্রা মাত্র 20 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু হাওয়ার কারণে তাপমাত্রাকে আরও অনেক নিচু, আরও অনেক ঠান্ডা মনে হচ্ছে। এক বিচিত্র ওয়েদার। অস্ট্রেলিয়াতে 3টা ডাব্লিউকে কখনো বিশ্বাস করতে হয় না: ওয়েদার, উইমেন অ্যান্ড ওয়ার্কার। তো এই বিষয়ে আমি আগে বলেছি যে 3 W's। তো ওয়েদারকে বিশ্বাস করতে হয় না। দেখুন, কাল পোড়া রোদ ছিল, কাল গ্রীষ্মকালকে হার মানিয়ে সিডনিতে ওয়েদার ছিল প্রায় 36 ডিগ্রি সেলসিয়াস। গা পুড়ে যাচ্ছিল, যেন মরুভূমিতে আমি চলছিলাম তেমনই। আর আজ হঠাৎ আমার শীত শীত লাগছে। আমার শীত শীত লাগে রে বড়, শীত শীত লাগে রে বড়, একা থাকা যায় না, আমার কাছে আগুন আছে, কাছে আয় না। প্রিয় বন্ধুরা, আজ এই ঠান্ডা ঠান্ডা হাওয়াতে কিছু গরম সংবাদ নিয়ে আপনাদের সাথে কথা বলতে বসেছি পুনরায়। বনি আমিনের ভিডিওটা, অর্থাৎ গত পরশুর ভিডিওটা, যে বাসি খাওয়া, অর্থাৎ পরিমণিকে ধারাবাহিকভাবে তার স্বামী, তার স্বামী বাসি খেয়ে আসছিল, ধারাবাহিকভাবে বাসি খাওয়া, এটা একটা তাত্ত্বিক কথা। এই কথাটা বোঝার জন্য আপনাকে অবশ্যই আপনার এখানে কিছু মল থাকতে হবে। সেই পরিমণির সংসার ভেঙেছে, তবে ওরা সবসময় কিন্তু একেবারে উঁচু পাহাড়ের খাড়ির উপরে যেরকম একজন দাঁড়িয়ে থাকা, সেরকমই ওদের বৈবাহিক জীবনটা ছিল। 2.5 বছরকে 2 বছরের বৈবাহিক জীবনটা খাড়ি থেকে একটু ধাক্কা দেওয়ার পরপরই নিখাদ এক গুহায় পড়ে গেছে। এটা সবসময় তেমনই ছিল। সেদিন না বললাম যে প্রতিদিনই কাশাকাশি ভাঙাভাঙি হচ্ছে। সেই পরিমণির সংসারটা পরিমণি নিজেই ইস্তফা দিলেন, আর দিতে বাধ্য হলো কি জন্যে? রাজ, বনি আমিনের ভিডিওটা প্রকাশ হওয়ার পরে, রাজ আমার চট্টগ্রামেরই ছেলে, তো রাজ বনি আমিনের সেই বাসি খাওয়ার ভিডিওটা দেখার পরপরই সে টেলিফোন তুলে পরিমণিকে কিছু খারাপ কথা বলছিল।
আর সেই খারাপ কথার প্রেক্ষাপটেই পরিমণি শেষ অবধি সেদিনেই তাকে তালাকনামা পাঠাতে বাধ্য হয়েছে। এটুকু একটু বিশেষ গোপন কথা প্রিয় বন্ধুরা। কারণ আর কাহাতক রাজ যেটুকু নাম পাওয়া সেটুকু নাম পেয়ে গেছে। এই ধারাবাহিকভাবে 2 বছর সে বাসি খেতে খেতে সে কিছুটা হলো নাম করিয়ে নিয়েছে। আদারওয়াইজ রাজকে তো চেনার কথা না, রাজকে তো কেউ চিনত না। প্রকৃতির বিচার এমনই হয়ে থাকে, প্রকৃতির বিচার, যেটাকে আরবি ভাষায় বলা হয় আল্লাহর কাজ আল্লাহ করেছে, আল্লাহ প্রতিশোধ নিয়েছে, আর বাংলায় বলা হয় প্রকৃতির প্রতিশোধ। এই পরিমণিই ছিল আপনাদের সেই জাতির আব্বা শেখ মুজিবুর রহমানের নাতনি সাইমা ওয়াজেদ পুতুলের সংসার ভাঙ্গার শেষ প্যারা। এর আগেও সমস্যা ছিল সেই সাইমা ওয়াজেদ পুতুল, আমি বরং এক কাজ করি, আমি পুতুল বলি। সেই পুতুল শেখ হাসিনার একমাত্র কন্যা এবং জাতির আব্বা শেখ মুজিবুর রহমানের সেই নাতনি সাইমার সংসারে এমনি টান পোড়ন ছিল। কারণ তার স্বামী অন্ধকার মাসরুর হোসেন, খন্দকার মাসরুর হোসেন মিতু, এদের স্বামী স্ত্রীর সবসময় সমস্যা লেগেছিল, যেমন পরিমণি এবং রাজ তেমনই। তবে প্রথম দিকে ছিল না। অন্ধকার মোশাররফ হোসেন তার ছেলেকে যখন বিয়ে করানো হলো তখন কিন্তু বেশ প্রথম দিকে আনুমানিক 10 বছর ওদের সংসারটা ভালোই ছিল। মিতু বেসিক্যালি একজন লোভী, লম্পট, এবং লম্পটের বাংলা কি? চরিত্রহীন না, লম্পটের বাংলা হচ্ছে চরিত্রহীন। এমনই ছিল, বাবা যেমন ছিল ছেলে তেমনই হয়ে থাকে। অন্ধকার মোশাররফ হোসেন কিন্তু তার স্ত্রীকে খুনের ব্যাপারে তার বিরুদ্ধে একটা রহস্যময় একটা অভিযোগ আছে যে অন্ধকার মোশাররফ হোসেন তার স্ত্রীর হত্যার জন্য দায়ী। সে যাই হোক প্রিয় বন্ধুরা, আমি ধান বাঁধতে এসে শিবের গীত করছি। এই মিতু এবং পুতুলের বিয়ে ভাঙার শেষ কারণটা ছিল এই পরিমণি। আপনাদের কি মনে আছে যে গত বছর 2 বা 3 এমনই হবে, এক্স্যাক্টলি আই কান্ট রিমেম্বার, পরিমণি দুবাই গিয়েছিল, মনে আছে? পরিমণিকে ভাড়া নেওয়া হয়েছিল 1 সপ্তাহের জন্য দেহদানের জন্য। এটাকে বলে মুক্ত হস্তে দেহদান না, মুক্ত হস্তে দেহদানটা অন্য জিনিস। দেহদান করে যায়, যেমন বাংলাদেশের প্রচুর আমলা যারা আছে, অবৈধ পয়সার মালিক, তাদের মেয়েরা যখন এদেশে পড়তে আসে, পড়ার নামে কিন্তু ওরা কিন্তু বাবা বাংলাদেশে থেকে যেই কাজ করছে তার সহকর্মী এবং সাবঅর্ডিনেটদের সাথে তাদেরকে যেভাবে ব্যবহার করছে, তাদের মেয়েরা কিন্তু এখানে এসে কিন্তু মুক্ত হস্তে দেহদান করছে। বাবার পাপের প্রায়শ্চিত্তটা তারা এখানে এসে মুক্ত হস্তে দেহদান করে বাবার পাপের প্রতিশোধ নিচ্ছে। পরিমণি কিন্তু মুক্ত হস্তে দান করতে যায়নি। এই অন্ধকার মাসরুর হোসাইন তখন সাইমা ওয়াজেদ পুতুল সহ তারা দুবাইতে কিছুদিন ছিল। এরপরে হুন্ডি ব্যবসা, ডলার ব্যবসা, আদম ব্যবসা, আরো অন্যান্য ব্যবসার কারণে শেখ হাসিনার এই মেয়ে জামাতা পুতুলের জামাই কিন্তু দুবাইতে থেকে গেছে। পুতুল এবং মিতুকে যখন কানাডিয়ান ইমিগ্রেশন যখন বহিষ্কার করে, দীর্ঘদিন তারা চেষ্টা করেছিল ওখানে নানাভাবে থাকার। এইসব কথা বলতে গেলে অনেক কথা চলে আসে বন্ধুরা, সে প্রসঙ্গ নাই আসে, অনেকে হয়তো ইমিগ্রেশন আইন বুঝবেনই না। আমি বরং সংক্ষেপে বলি, কানাডিয়ান ইমিগ্রেশন যখন পুতুল এবং পুতুলের স্বামী মিতু যে অন্ধকার মাসরুর হোসেনকে ক্যারেক্টার গ্রাউন্ড পাবলিক ইন্টারেস্ট ক্রাইটেরিয়া মিট করতে পারেনি, সেই ক্যারেক্টার গ্রাউন্ডে তাদেরকে ওখান থেকে নিকাল করে দিয়েছে। বের করে দেওয়ার পরে তখন মিতু এবং সাইমা ওয়াজেদ পুতুল তারা এই মধ্যপ্রাচ্যে এসে তারা কিছুদিনের জন্য আশ্রয় নিয়েছিল। এটাকে বলা হয় ব্যবসায়িক আশ্রয়। এটার ব্যাখ্যা আমি আর দেবো না, আপনারা বুঝতে চেষ্টা করবেন। বিজনেসের কারণে ওই যে বাংলাদেশের নড়াইল না যশোরের কোনো এক যে এমপি এখন ওখানে ব্যবসায়ী আশ্রয় নিতে গিয়ে এখন জেলে ঢুকে আছে, মিতুও কিন্তু এখন জেলে। অর্থাৎ শেখ হাসিনার একমাত্র কন্যার একমাত্র জামাতা বলবো না, কারণ পুতুলের বিয়ে হয়ে গেছে গোপনে বাংলাদেশের উত্তরবঙ্গের একজন পার্লামেন্ট মেম্বারের সাথে, দ্বিতীয় বিয়ে হয়ে গেছে, সেটা একদম চুপচাপ। সেজন্য আমি বলবো না পুতুলের একমাত্র স্বামী, এটা বলবো না। পুতুলের প্রাক্তন স্বামী এই অন্ধকার মাসরুর হোসাইন মিতু এখন দুবাইয়ের জেলেই আছে। পরিমণিকে এই মিতু তখন
সাইমা ওয়াজেদ পুতুল কিন্তু ঢাকাতে, বাংলাদেশে। কিন্তু মিতু তখন মজা মারছে। কারণ কি, আসলে একটা জিনিস, মানুষের শরীর নিয়ে কথা বলতে হয় না, এটা বলতে লজ্জা লাগে, আর আমার এই বয়স এটা ঠিক না। মিতু পুরুষ হিসাবে তার একটা চাহিদাটা অন্যরকম, একটা পারভার্টেড, ওর বাবা যেমন পারভার্ট ছিল সেরকমই পারভার্টেড। তার ধারণা হচ্ছে যে পুতুল অনেক মোটা হয়ে গেছে। মিতু কিন্তু মাঝে মাঝে মেইন ডিশটার পাশে সাইড ডিশ খেত, সাইড ডিশ। বাংলাদেশে এসেও সে সাইড ডিশ বিভিন্ন জায়গায় ট্রাই করত। হাতে নাতে ধরা পড়েছিল গত 4 বছর আগে এই ফরিদপুরের কোন একটা রেস্ট হাউসে এই অন্ধকার মাসুর হোসাইন মেয়ে নিয়ে, কোন একটা নায়িকাকে নিয়ে ফুর্তি করতে। তখন প্রথম এই পুতুলের নজরে এই বিষয়টা এসেছিল। সে যা হোক, শেখ হাসিনা তার মেয়ের কান্না, মেয়ের অভিযোগ শুনলেন, আরো ওয়াচ করলেন, তার পেছনে গোয়েন্দা লাগিয়ে দিলেন। কিন্তু প্রবাসে ইট ইজ ভেরি ডিফিকাল্ট একটা লোককে বিদেশে ওয়াচ করা। কিন্তু পরিমণিকে যখন এই মিতু যখন হায়ার করে নিয়ে যায়, 6 রাতের জন্য 6 লক্ষ টাকা দিয়ে যখন নিয়ে যায়, তখন বাংলাদেশের রাষ্ট্রীয় লেভেলে এই কথা আলোচনা হয়েছে এবং এটা সরকার জানতে পেরেছে, শেখ হাসিনা জানতে পেরেছে। আর সেটার প্রতিশোধ শেখ হাসিনা, আপনাদের মনে আছে, অন্ধকার সেই মোশাররফ হোসেনকে নানাভাবে, এবং তার ভাই বাবর এবং তাদের আরো ফরিদপুর, বৃহত্তর ফরিদপুরের বিভিন্ন ছাত্রলীগ নেতাদেরকে, তাদের লোক ছিল, তাদের রিংয়ের সবাইকে কষ্ট দিয়েছিল, মনে আছে, সবাইকে নির্যাতন করেছিল। কেউ 100 কোটি টাকার, একটা ছাত্রলীগ নেতা 100 কোটি টাকার মালিক কিভাবে হলো, তাকে জেলে ঢুকাও। তারপর আচ্ছা, একটা সিরিয়াস কথাবার্তা বলছে, সিরিয়াস কথাবার্তা বলতে চোখে চশমাটা খুলে, চোখে চোখ রেখে কথা বলতে, আমি চশমাটা খুলেই ফেলে। কি ফকফকা লাগছে, কি দারুণ লাগছে প্রিয় বন্ধুরা। সেই অন্ধকার মোশাররফ হোসেনকে কিভাবে নাজেহাল করা হয়েছিল, তাকে গৃহবন্দী করা হয়েছিল, তার বিরুদ্ধেই আওয়ামী লীগের নেতাদেরকে দাঁড় করিয়ে তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আনা হয়েছিল, তার ভাই বাবরকে বন্দী করা হয়েছিল, পুতুলের যেই স্বামী মিতুকেও বাংলাদেশে আসা বন্ধ করে দেওয়া হলো, এবং দুবাই সরকারকে, এটা একটা মাফিয়া, ইটস এ মাফিয়া। আপনি এই যে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, মাফিয়া টু মাফিয়া, এদের একটা কানেকশন আছে। তাকে অন্য একটা ব্যবসা, অবৈধ ব্যবসার জন্য তাকে অপরাধী করে মিতুকে জেলে ঢুকানোর ব্যবস্থা করে দিয়েছিল এই পরিমণি ছিল সাইমা ওয়াজেদ পুতুলের বিয়ে ভাঙ্গার শেষ কারণ। যেই পরিমণি পুতুলের এত সুন্দর সংসার, না সুন্দর সংসার ছিল না কখনোই, যে এই সংসারটা ভাঙলো, আজ পরিমণির এই সংসারটা ভাঙতে বাধ্য হলো। এটাকে বলা হয় প্রকৃতির প্রতিশোধ। পরিমণি কৈশোর কাল থেকে নানা জনের সাথে শুয়ে এবং বিয়ের পর বিয়ে করে ক্লান্ত হয়ে গেছে। আমি আর অশ্লীল কোনো শব্দ নেব না। বাংলাদেশের যারা এই ফিল্ম ইন্ডাস্ট্রি অথবা এই শোবিজের যে সকল মেয়েরা আছে, এদের 99% এরা ব্যবহৃত ইচ্ছা অনিচ্ছায়। যেমন আপনি ধরুন শাবনূরও ইচ্ছা অনিচ্ছায় ব্যবহৃত হতে শেষ পর্যন্ত হিজাব নিল, একজনকে ধরে কাগজ নিল, আবার আরেকজন বাংলাদেশি ছেলে, তার অনেক ছোট, শাবনূরকে বিয়ে করে সেই স্টুডেন্ট ছেলেটি বাংলাদেশি, সেও তার কাগজ এলো। প্রতিশোধ কিভাবে হয়? অবশ্য পরিমণি শাবনূরের কাছে কিছুই না। পরিমণি তো একজন চোডেল না, মডেল ছিল। এই মডেল থেকে একটা দুটো সিনেমা করে আর নানা বিষয় সে লাইমলাইটে চলে এসছে। এরপর আপনি লক্ষ্য করেছেন পরিমণিকেও শেখ হাসিনা ঠিক দুবাই থেকে ফেরার পর সেই যে নেভাল না ম্যারিন যে ক্লাব, সেই ক্লাবের যে সেক্রেটারি অথবা প্রেসিডেন্ট নাসিরের সাথে ঝামেলাটা লাগিয়ে তাকে জেলে ঢুকিয়ে দিল। তার বাড়িতে রেড হলো, তার বাড়িতে বোতল কালেকশন হলো। পরিমণি কি নতুন বোতল খাচ্ছে নাকি? পরিমণি কি নতুন বোতল কালেকশন করছে নাকি? এটা ঘটানো হয়েছে, এটাও নাটক। এটাও ঘটানো হয়েছিল তখনকার পুলিশ প্রধান আইজিপি, ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ বেনজির আহমেদ, এরা সব কয়েকজনে বসে এটাকে পরিকল্পিতভাবে পরিমণিকে সেই রাতে ওই ক্লাবে পাঠানো হয়েছিল, যাতে সেখানে একটা নাটক হয় এবং পরিমণিকে যেন অ্যারেস্ট করানো হয়, পরিমণির বিরুদ্ধে যেন একটা সিন ক্রিয়েট করা যায়। শেখ হাসিনা তার অ্যাডমিনিস্ট্রেশনকে ইনস্ট্রাকশন দেওয়া হলো যে তার মেয়ের এই বিয়ে ভাঙ্গার জন্য এই পরিমণি যখন এত বড় কাণ্ড করলো, তখন তাকেও একটা
হয়রানি করা হোক। মনে আছে তাকে জেলে ঢুকানো হলো, তারপর পরিমণিকে ছাড়া হলো কি জন্যে? পরিমণি বলল আমি একে একে সবার নাম বলে দেব। কাশিমপুরের জেল থেকে যখন পরিমণিকে ছাড়া হয়, পরিমণি বলল কি যে আমি দরকার হয় ফাঁসি দেব, আত্মহত্যা করব, কিন্তু আমি সবার নাম বলে যাব কারা কারা আমাকে তাদের বিছানায় নিয়েছিল। আর শেখ হাসিনার মেয়ে স্বামী বিছানা থেকে আমি আসার পরে আমার এই ঝামেলাটা হয়ে গেল। শেখ হাসিনা তখন দেখলো আরে বাবা এ তো কোন ঝামেলা। পরিমণিকে কন্ডিশনাল জামিন দিয়ে থানা থেকে বা জেল থেকে ছাড়া হয়েছে, আপনারা অনেকে হয়তো জানেন না। কারণ ছিল একমাত্র শেখ হাসিনার পারিবারিক ইজ্জত বাঁচানোর জন্যে। আপনারা লক্ষ্য রাখবেন যে অন্ধকার মোশাররফ হোসেন এবং তার ভাই যে বাবর আর অন্যান্য যারা আছে ওদেরকে আর বেশি ঘাটানো হয় নাই। অন্ধকার, আমি বারবার অন্ধকার কেন আসে কথাটা, খন্দকার, বারবার বলছি অন্ধকার অন্ধকার অন্ধকার, সরি ক্ষমা চেয়ে নিচ্ছি, অন্ধকার না, খন্দকার মোশাররফ হোসেন, তার ছেলে অন্ধকার মাসরুর হোসেন মিতু, তার বিষয়ে যখন পরিমণি যখন থ্রেট করলো জেলের ভেতর থেকে, তখনই আওয়ামী লীগের সে অ্যাডভাইজাররা ভাবলো এই গান্ধী পোকার কাছে, গান্ধী পোকা ধরলে তো এমনি গন্ধ লাগে, শেষ পর্যন্ত শেখ হাসিনার ইজ্জতও চলে যাবে, যা ওকে ছেড়ে দেই। ছেড়ে দেওয়া হলো। আল্লাহর বিচার আল্লাহই করে, অর্থাৎ প্রকৃতির বিচার প্রকৃতি করে। আর সেই প্রকৃতি প্রতিশোধ নিয়েছে পরিমণির বিরুদ্ধে। কারণ জাতির আব্বা শেখ মুজিবুর রহমান তার অত্যন্ত প্রিয় নাতনি সাইমা ওয়াজেদ পুতুলের ঘর ভাঙ্গার বিষয়ে দায়ী ছিল এই পরিমণি। এই পরিমণির কারণেই সাইমা ওয়াজেদ বাধ্য হয়েছিল অন্ধকার মাসরুর হোসেন মিতুকে ডিভোর্স দিতে, যেটা পুরো জাতি কেউ জানে না। এবং শেখ হাসিনাই তার মাফিয়া কর্তৃক চক্রান্ত করে এই চরিত্রহীন লম্পট মিতুকে দুবাইয়ের জেলে ঢুকিয়ে দিয়েছে। সবকিছুর ভেতরেই ছিল একটি শেষ বেশ্যার কাহিনী পরিমণি। আমাকে না ভেরোনিকা বলছে তুমি নেক্সট টাইম যখন বাংলাদেশে যাবে, বাংলাদেশে তুমি এবার হোটেল ভাড়া করো না, তুমি সেই কন্টিনেন্টাল বা সোনারগাঁ ওখানে থেকো না। আমি বললাম কেন? বলো বাবা দেখো কোন কোন ঝামেলায় পড়ে যাও, তুমি এক কাজ করো, কোন একটা দামি কোন একটা হাসপাতালের ভিআইপি কেবিন ভাড়া করো, ওখানেই তুমি থাকো। কারণ হোটেলে থাকলে তোমাকে পার নাইট কত 20,000 টাকা তোমাকে দিতে হয়, তাহলে সেই 20,000 টাকা বাংলাদেশের কোন একটা নামকরা হসপিটালের ভিআইপি কেবিনের জন্য পার নাইট দিয়ে তুমি থাকো, তোমার পিছনে কোনো ফেউ লাগবে না, আমিও স্ত্রী হিসাবে একটা নিরাপদ থাকবো, কোনো কেলেঙ্কারির ক্ষেত্রে যেন আবার এই বয়স আবার জড়াতে না হয় আমাকে। তুমি ওখানেই থাকো, তোমার যদি বাংলাদেশে এরকম কোনো নায়িকা, কোনো টেলিভিশন চ্যানেলের সাংবাদিক অথবা সংবাদ পাঠিকা অথবা কোনো মডেল যদি তোমাকে দেখা করতে আসে, তারাও নিরাপদ থাকবে আর স্বামী হিসাবে তুমিও নিরাপদে থাকবে, আমার কোনো অসুবিধা নেই। আর তারা যদি আসতে দেরি হয়, বাংলাদেশে তো প্রায় যানজট লেগে থাকে, তুমি তো হাসপাতালে বডি চেকআপের জন্য গেলে, তাদের যদি যানজট হয়ে তারা আসতে দেরি হয়, তাহলে সুন্দরী কোনো নার্স আগে এসে তোমাকে অগ্রিম কোনো একটা সার্ভিস দিয়ে গেল, বাড়তি একটু পয়সা গেল, তাহলে কি হলো? হাসপাতালে তুমি নার্স বোনাস হিসাবে পেয়ে গেলে, আবার তোমার নায়িকারা বা তোমার সংবাদ পাঠিকা অথবা কোনো নারী পুলিশ সে এসে তোমাকে সার্ভিস দিয়ে গেল, তোমার পেছনে কোনো পেপার আজ কোনো সাংবাদিক আর ফেও নেবে না। কারণ বাংলাদেশে ডেটিংয়ের জন্যে সবচেয়ে নিরাপদ স্থান হচ্ছে যে কোনো হাসপাতালের ভিআইপি কেবিন। আরো সিকিউরিটি যদি চাও তাহলে কি হবে? ভিভিআইপি, অর্থাৎ ভিভিআইপি কেবিন ভাড়া করবে, মাত্র 20 থেকে 25,000 টাকায় তুমি তোমার গোপনে লিঙ্গানন্দ করে আসবে। আমি প্রিয় বন্ধুরা অনেকক্ষণ কথা বললাম, আজ মনের কথা না, আজ কিছু কথা ছিল জাতির উদ্দেশ্যে, সেই কথাটা আজ আপনাদের কাছে প্রকাশ করলাম। দুর্নীতি ও অপকর্মে শেখ পরিবারের যোগ্য এক উত্তরসূরি হলেন সাইমা ওয়াজেদ পুতুল। ক্ষমতার অপব্যবহার ও জালিয়াতি করে দেশের কোটি কোটি টাকা লোপাট করেছেন শেখ হাসিনার এই লাইট ভার্সন। ইতোমধ্যেই তার বিরুদ্ধে অসংখ্য দুর্নীতি ও অনিয়মের প্রমাণ পেয়ে মামলা দায়ের করেছে দুদক। সেই সূত্র ধরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালকের পদ থেকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানো হয়েছে হাসিনা কন্যা পুতুলকে। গত বছরের জানুয়ারি মাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক
আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন পুতুল। তবে অনেকের মতে WHO এর এই গুরুত্বপূর্ণ পদ তিনি হাতিয়ে নিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রভাব খাটিয়ে। তবে শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে পালানোর পর থেকে সাইমা ওয়াজেদ পুতুলের সব ভণ্ডামি সামনে আসতে শুরু করে। বিভিন্ন তদন্তের সূত্রে দুদক জানতে পারে যে সাইমা ওয়াজেদ পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা উচ্চ পদে পদায়নের জন্য বিভিন্ন নিয়ম বহির্ভূত কার্যকলাপের পাশাপাশি রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহার করা হয়েছিল। WHO এর ৭৬তম সম্মেলন উপলক্ষে ২০২৩ সালের ৩০ অক্টোবর হতে ২রা নভেম্বর পর্যন্ত শতাধিক কর্মকর্তা ও প্রতিনিধি দল দিল্লিতে উপস্থিত হয়। আর তাদের এই অনর্থক দিল্লি সফরের পুরো অর্থই গচ্চা দিয়েছে রাষ্ট্রের পকেট থেকে। তাছাড়া হাসিনার বিভিন্ন রাষ্ট্রীয় সফরে কোনো যুক্তিযুক্ত কারণ ছাড়াই সফর সঙ্গী হওয়ার সুযোগ পেতেন তার আদরের মেয়ে, যেখানে রাষ্ট্রীয় সফরে সফর সঙ্গী হওয়ার প্রার্থিতার ক্ষেত্রে পুতুলের উপযুক্ত যোগ্যতাই ছিল না। নিজের পারিবারিক রাজনৈতিক প্রভাবের অপব্যবহারের মাধ্যমে ঢাকার পূর্বাচল নতুন শহর আবাসিক প্রকল্পের ডিপ্লোম্যাটিক জোনে 10 কাঠা প্লটও হাতিয়ে নিয়েছিলেন পুতুল। সেই সাথে সূচনা ফাউন্ডেশনের নাম ভাঙিয়ে বিভিন্ন সামাজিক ও ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে জোরপূর্বক উপঢৌকন আদায় ও অর্থ আত্মসাৎ করতেন তিনি। সূচনা ফাউন্ডেশনের অধীনে বিভিন্ন ভুয়া প্রকল্প দেখিয়ে কাড়ি কাড়ি টাকা পকেটে ঢুকিয়েছেন। এমনকি জাতীয় রাজস্ব বোর্ডের ওপর প্রভাব খাটিয়ে সূচনা ফাউন্ডেশনের নামে প্রাপ্ত অর্থকে করমুক্ত করে নেওয়ারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সবকিছু মিলিয়ে দুর্নীতি ও অপকর্মে নিজের মা শেখ হাসিনারই এক দারুণ প্রতিবিম্ব হয়ে উঠেছিলেন সাইমা ওয়াজেদ পুতুল। শেখ হাসিনা ও ডক্টর ওয়াজেদ মিয়া দম্পতির দ্বিতীয় সন্তান সাইমা ওয়াজেদ পুতুলের জন্ম হয়েছিল ১৯৭২ সালের ৯ ডিসেম্বর রাজধানী ঢাকায়। তিনি ১৯৯৭ সালে আমেরিকার ব্যারি বিশ্ববিদ্যালয় হতে মনোবিজ্ঞানে স্নাতক ও ২০০২ সালে ক্লিনিক্যাল মনস্তত্ত্বের স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ২০০৮ সাল থেকে শিশুদের অটিজম ও স্নায়বিক জটিলতা নিয়ে কাজ করা শুরু করেন সাইমা ওয়াজেদ পুতুল। ২০১১ সালে তার হাত ধরেই ঢাকায় অটিজম বিষয়ক প্রথম দক্ষিণ এশীয় সম্মেলন আয়োজিত হয়। ২০১৪ সালে তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানসিক স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা প্যানেলে ৪ বছরের জন্য বৈশ্বিক অটিজম অ্যাডভোকেট হিসেবে নির্বাচিত হন। ২০১৬ সালে প্রতিবন্ধী ব্যক্তিদের ডিজিটাল ক্ষমতায়নের জন্য ইউনেস্কোর আন্তর্জাতিক জুরি বোর্ডের চেয়ারপারসন হিসেবে নির্বাচিত করা হয় তাকে। পরের বছরই তিনি দক্ষিণ পূর্ব এশিয়ায় অটিজমের জন্য WHO চ্যাম্পিয়ন হিসেবে মনোনীত হয়েছিলেন। একই বছর পুতুলকে দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার শুভেচ্ছা দূত হিসেবে নিয়োগ দেওয়া হয়। সর্বশেষ ২০২৪ সালে WHO এর আঞ্চলিক পরিচালকের চেয়ারে বসার সুযোগ পেয়েছিলেন সাইমা ওয়াজেদ। কর্মজীবনে হাসিনা কন্যার অর্জনের যে কোনো কমতি নেই তা সকলেই অকপটে স্বীকার করতে বাধ্য। তবে শেখ হাসিনা যেভাবে শত গৌরবের উপর দাঁড়িয়ে থেকেও দিন শেষে সবকিছু হারিয়েছেন, তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলও ঠিক যেন নিজের মমতাময়ী মায়ের পদাঙ্কই অনুসরণ করলেন। দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে অবশ্যই লিখে যাবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।